আমি আগের একটা এপিসোডে হযরত আলী একটা মূল্যবান কথার উল্লেখ করছিলাম, যেটা ছিল সবকিছুরই জাকাত আছে, আর জ্ঞানের জাকাত হইল মূর্খের কথা সহ্য করা। কিন্তু মূর্খের সাথে যদি শয়তানি যুক্ত হইয়া যায় তাহলে আর চুপ থাকা যায় না। আর আমি তো নিজেকে বড় জ্ঞানী লোক বলে মনে করি না, তাই এরকম একটা অবস্থায় আমার চুপ করে থাকা সম্ভব না। কেন মূর্খতার শয়তানি দুইটাই বললাম সেটা আমি ব্যাখ্যা করব, আপনারা রায় দিবেন আমি ঠিক বলছি কিনা। এই কথাটা বললাম আপনাদের কাছে এই ধরনের মূর্খ অথচ শয়তানিতে ভরপুর লোককে পরিচয় করে দেওয়ার জন্য। লোকটার নাম আমি পরে বলবো, তার আগে শোনা যাক সে কি বলছে। সে নিক্কে এশিয়াকে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন সম্পর্কে একটা প্রশ্নের উত্তরে বলছে যে এই বয়কট যদি সফল হয় তাহলে বাংলাদেশের ভোক্তারা যারা ভারতীয় পণ্য কেনে তাদের ক্ষতি হবে। কেননা এর ফলে ভারত যে ক্রমবর্ধমানভাবে গ্লোবাল ভ্যালু চেনে ঢুকতেছে তার সুবিধা থেকে বাংলাদেশ বঞ্চিত হবে। খুব জ্ঞানের কথা বলছে, তাই না? হ্যাঁ, আরো বলছে ভয় দেখায় দেওয়ার জন্য যে বাংলাদেশের অলিগার্ক মানে যারা বড় লোক আর কি, তারা কাঁঠাল রানী খুনি হাসিনাকে চাপ দেবে যাতে বাংলাদেশে তাদের ব্যবসার বিস্তার হয়। এবং এই অলিগার্করাই বাংলাদেশে হাসিনারে টিকা রাখছে। তো আসেন, এই জ্ঞানী লোক গ্লোবাল ভ্যালু চেন সম্পর্কে কি জানে সেটা এটা দেখি। সে তো জানে না যে ভারত গ্লোবাল ভ্যালু চেন একটা অতি ক্ষুদ্র প্লেয়ার। ভ্যালু চেন আসলে কি এটা একটু বুঝায় বলি। ধরেন এই যে কাপড়ের ব্র্যান্ড আছে না, মার্কস অ্যান্ড স্পেন্সার, অনেক নামি ব্র্যান্ড। হ্যাঁ, এটা একটা শার্ট বানাবি, তো তার ডিজাইন হলো কই ফ্রান্সে, ফ্যাশন ডিজাইনার দিয়া। কাপড় আসলো কই ইটালি থেকে। ইটালি কিন্তু খুবই উন্নত মানের উল বানায়। তারপর ধরেন সুতা আসলো কই থেকে, ব্রাজিল থেকে। বোতাম আসলো কই থেকে, চায়না থেকে। তৈরি হলো কোথায়, বাংলাদেশে। মার্কেটিং করে দিল জার্মানি থেকে। আর মাল পরিবহন করা হইলো রাশিয়ান জাহাজে, বিক্রি হইলো আমেরিকান স্টোরে। এই যে পুরা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা হইতেছে ভ্যালু চেইন। মানে একটা জিনিসের চিন্তা থেকে শুরু করে, ধারণা থেকে শুরু করে ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত যে সমস্ত জায়গায় একটু 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 করে এই পণ্যটা তৈরি হয় সেটাই ভ্যালু চেইন। বিভিন্ন দেশের মানুষ একটা পণ্য বানাইতে হাত লাগায় আর কি, কারণ সে যে অংশটা করবে পণ্য বানানোর সেটা সে সবচেয়ে ভালো পারে আর কম দামে পারে। বাংলাদেশে গার্মেন্টসের অর্ডার আসে কেন? কারণ ওইটাই আমরা দক্ষতাই। এর চাইতে কম দামে কেউ বানাই দিতে পারবে না। সে বলতেছে যে ইন্ডিয়ায় গ্লোবাল ভ্যালু চেনের মধ্যে একেবারে ঢুকে পড়ছে। একটা বিশাল তালেবর ইন্ডিয়া গ্লোবাল ভ্যালু চেনে। সেইটার সুবিধা আমাদের ক্রেতারা পাবে না। তারা কম দামে জিনিস পাবে না, উন্নত মানের জিনিস পাবে না। এটাই সে কইবার চাচ্ছে, বুঝছাও? তো ইংরেজিত যেহেতু কইছে তো সে তো ঠিকই কইছে, তাই না? তো ইংরেজিত যেহেতু কইছে তো কি ঠিক কইছে সেটা না দেখি। হ্যাঁ, সারা দুনিয়ার সর্বমোট গ্লোবাল ভ্যালু চেইন এক্সপোর্টে ভারতের অংশ কত জানেন? 1.3%। এই ক্ষেত্রে সে কোরিয়া এমনকি মালয়েশিয়ার থেকেও পিছায় আছে। এটা আমার কথা না, ভারতের বিজনেস টুডে তথ্য প্রকাশ করছে। এটা পাকিস্তানের প্রায় সমান। মানে পাকিস্তান ইন্ডিয়ার তুলনায় কত ছোট দেশ, তাও গ্লোবাল ভ্যালু চেইনে ইন্ডিয়ার সমান কন্ট্রিবিউশন পায়। আর গ্লোবাল ভ্যালু চেইনে নাকি বাড়িচ্ছে ভারতের কন্ট্রিবিউশন। তো গ্লোবাল ভ্যালু চেইনে ভারতের শেয়ার কেবল অতি ক্ষুদ্রই না। ইস্ট এশিয়ান ফোরামের তথ্য অনুযায়ী এটা 2013 সাল থেকে ক্রমাগত নিম্নগামী নিচে নামিচ্ছে। এবং সেটাই তো হওয়ার কথা, কারণ ভারতীয় বিজেপি সরকার গদিতে বসে যে নীতি চালু করেছে তার নাম হইলো আত্মনির্ভরশীল ভারত। এটার মূল কথা হইলো আমরা ভারতে সকল কিছুই তৈরি করব, বিদেশের কোনো কিছু ব্যবহার করব না, অথচ আমার পণ্য আমি সারা দুনিয়ায় বেচবো। কিরকম স্বার্থপর কথা! তো এই নীতিতে আপনি গ্লোবাল ভ্যালু চেইনে যুক্ত হইতে পারবেন না, তো বরং সেটা থেকে দূরে থাকার প্রচেষ্টা করবেন, তাই তো? আর তাই হয়েছে। গ্লোবাল ভ্যালু চেইনে ভারতের কন্ট্রিবিউশন খুবই সামান্য, নগণ্য। এখন আপনারা আমাকে বলে বুঝান যে গ্লোবাল ভ্যালু চেইনের রপ্তানিতে যার প্রায় অস্তিত্বই নাই এবং যা আছে সেটা পড়তির দিকে, সেই ভারতের পণ্য ব্যবহার না করলে বাংলাদেশের জনগণের কি বড় ক্ষতি হবে? ওই কিছু জানে? জানে না, কিছুই জানে না। আসলে ভ্যালু চেইন বিষয়টাই বোঝে না, অথচ এই বিষয়ে কথা বলতে তার বাদে না। খুব খায় এসে বিদেশি পত্রিকায় কথা বলবে। হ্যাঁ, এ করে কি জানেন, কিছু বোম্বাস্টিক টার্ম শেখে, তাও বই পড়ে না, ভিডিও দেখে, তারপর সেটা জানে। আর মানুষে ভাবে কি না জানি জানে, ইংরেজি যেহেতু কইছে সেহেতু ঠিকই কইছে। ফরাদ মজারের সাথে এসে মার্কস নিয়ে ডিবেট করতে গেছিল।
সারা দুনিয়াতে ফরহাদ মজারের মতো মার্কস পণ্ডিত হাতে গোনা কয়জন আছে? উনার সাথে তর্ক করে। ফরহাদ ভাই জিজ্ঞাসা যে আপনি মার্কস পড়িছেন? তো কয় না, আমি ভিডিও দেখেছি। আমার নিয়ে এসে লিখেছিল আমি নাকি বিদেশি গোয়েন্দা সংস্থার লোক, এটা বুঝাইতে সেটা বইয়ের রেফারেন্স দিছিল। এটা হচ্ছে দাবি করেছিল যে ওইটা কেজিবির চিপ লিখেছে। আসলে সে বইটাও পড়ে নাই, কারণ সেটা ভিডিও দেখেছে, কারণ ওর উপর একটা ভিডিও আছে। যে লোকটা লিখেছে সে একটা কেজিবির ইনফরমার। তো সারাক্ষণ ভিডিও দেখে আর কিছু কিছু জিনিস নোট করে, তারপরে সেগুলো এসে ঝাড়ে। হ্যাঁ, তারপরে কবি আর কি আমি অমুক প্রিন্সিপাল দিয়ে এটা অ্যানালাইসিস করেছি, আমি পেরেটা প্রিন্সিপাল দিয়ে অ্যানালাইসিস করেছি। ওরে বাবা, পেরেটা না জানি কি। হ্যাঁ, আমি কথাগুলো বলতেছি জন্য ভাইবেন না যে আমার আক্রমণ করেছে জন্য আমি এসব বলতেছি। অনলাইনে সে আমার উপরে যে আক্রমণ করছে তার তুল্য আক্রমণ আর একজন করেছে। এই সমস্ত এলিট সারাক্ষণই করে আমার উপরে আক্রমণ। এই যে তাসনিম খলিল আছে না, হ্যাঁ, যে কি জাতা ভাষায় কথা বলেছিল, আমি আর দেখাইলাম না, এটা তো আপনারা জানেন, দেখাইছি মেলাবার। অনেকে তো মনে করেছিলেন মহান বিপ্লবী, বাংলাদেশে হাসিনারা সে একাই ঠেলাই দেবে, কি জঘন্য ভাষায় আক্রমণ করেছিল। কোথায় এখন সে? বাংলাদেশের মানুষের ত্যাগ কইরা ডুব মারছে। বাংলাদেশের মানুষ অসহায়ের মতো এদিক ওইদিক যাইতেছে, কি করবে? হাসিনা আবার আর এক টার্মে ক্ষমতায় বসে গেল। সারা দুনিয়া বাংলাদেশের মানুষের ত্যাগ করছে। কার দিকে মানুষ তাকায় সাহস পাবে ভাবতেছে, সে নাই। সে বাজি ধরেছিল আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না, নির্বাচন করতে পারবে না। হ্যাঁ, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নাগরিক অধিকার, ফ্যাসিবাদ বাজি ধরার বিষয়। এইসব এলিট তারা সারাক্ষণ আমার পিছনে লেগে থাকতো, মনে আছে না? এখন ডুব মারিছে, কারণ ওর কর্তা, ওর টিকি বাধা আছে আমেরিকা, তো আমেরিকা ডুব মারিছে। ভাবিছিল আমেরিকা হাসিনা হটায় দিবে আর ওই একটা মিশাল তালে বড় হয়ে বসবে, যেহেতু আমেরিকার সাথে ওর ঘুটু আছে, আমেরিকার ফান্ডে ওর পত্রিকা চলে। যাই হোক, ওই ভালসুনের দ্বিতীয় পয়েন্টে আসি। ভালসুন আরো বলেছে যে ভারতীয় পণ্য বয়কটের সুযোগে বাংলাদেশে অলিগার্ক, আবার একটা টার্ম ইউজ করেছে, অলিগার্ক, বড় লোক, শিল্পপতি, পুঁজিপতি বল। এই অলিগার্ক এই শব্দটা ব্যবহার করেছে কে জানেন? এটা ব্যবহার করেছে আমেরিকা রাশিয়ান শিল্পপতিদের বোঝানোর জন্য। নিজের দেশের শিল্পপতি, পুঁজিপতি, শিল্পপতি, এন্টারপ্রেনিয়ার, আর রাশিয়ান এন্টারপ্রেনিয়ার হচ্ছে অলিগার্ক। আরে তুই বল, শিল্পপতি, এন্টারপ্রেনিয়ার, উদ্যোক্তা। তার মানে হইতেছে ওই কথাছে যে বিরাট ব্যবসায়ীরা কাটাল রানীকে প্রেশার দিয়া বাংলাদেশে তার ব্যবসা সম্প্রসারণ করার চেষ্টা করবি। এই ব্যবসায়ীরা নাকি কাটাল রানী টিকে রাখছে। ওই জানে না দুনিয়ায় কোন দেশে ব্যবসায়ীরা সরকারের সাথে যুদ্ধে যায় না, এটা তাদের কাজ না। তাদের কাজ ব্যবসা করা। আমরাও চাই তারা ব্যবসা করুক। তারা সবসময় সরকার যেই সরকারে থাকুক তার সাথে একটা সিস্টেম করে, একটা গুটু করে থাকার চেষ্টা করে। এটাই তারা করবে, এটাই তাদের ব্যবসার নিয়ম। এটা যে কোনো ব্যবসায়ী এটা করবে এবং এটা অপরাধ না। হাসিনা সরাই যে যদি কেউ ক্ষমতাতে আসে তাদের সাথে ব্যবসায়ীরা এরকম টার্মেই থাকবি। তার মানে কি তাদেরকে ব্যবসায়ীরা টিকে রাখিচ্ছে? তা তো না। ইন্ডিয়াতে আদানি মেলা ব্যবসা করে মোদির বরাতে, টাটা ব্যবসা করছে না? টাটা তো মোদির লোক না, তাই না? ও ব্যবসা করছে না, কিন্তু মোদির সাথে ঝগড়া করছে না, তো করবেও না, এটা করা উচিত না, এটা ব্যবসায়ীর কাজ না। আমি যেদিন ভারতীয় পণ্য বর্জনের ডাক দিলাম সেদিন ওই বিভৎস জিজ্ঞাসা নিয়ে আমার উপরে চেপে পড়লো। তার জিজ্ঞাসার ভিতরে এটা লুক্কায়িত ছিল না যে আমি একজন হিন্দু সম্প্রদায় থেকে আসা লোক। আমি নাম উল্লেখ করতেছি না, কিন্তু ওইখানে অনেকেই আমার ডিফেন্ড করছে এবং এই কথাটা অনেকেই বলছে যে পিনাকি হিন্দু জন্যে আপনার এই আক্রোশ। সেখানে সে বলছিল যে তারা এবং সে এবং তার বন্ধুরা নাকি ভারতীয় পণ্য অনেক আগে থেকে বয়কট করে আসছে। তো তাইলে সে আর তার সহযোদ্ধারা কেন ভারতীয় পণ্য বয়কট করতেছিল? যদি সেটাই বাংলাদেশের মানুষের জন্য ক্ষতিকর হয়, কোনো ব্যাখ্যা আছে? নাই। আপনারাই বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা যদি বাংলাদেশের মার্কেটের জন্য বাংলাদেশে পণ্য উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয় এবং সেই প্রক্রিয়ায় বাংলাদেশের শ্রমিকদেরকে বা বাংলাদেশের ম্যানেজমেন্টের কর্মকর্তাদেরকে ব্যবহার করে, তাদেরকে নিয়োগ করে, তাহলে কি এটা বাংলাদেশের জন্য খারাপ? এই ভালসিয়ন তো দেখতেছি শুধু ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধেই না, সে বাংলাদেশিদের উদ্যোগে বাংলাদেশি পণ্যের স্বদেশি বাজার বিস্তার এবং এই প্রক্রিয়ায় বাংলাদেশিদের কর্মসংস্থান এবং দেশের প্রবৃদ্ধি অর্জনের বিরুদ্ধে। সে ইন্ডিয়ার আদানিকে প্রেফার করছে বাংলাদেশি একজন শিল্পপতির চাইতে। সে ইন্ডিয়ার শ্রমিককে ভালোবাসে, বাংলাদেশি শ্রমিককে ভালোবাসে না। এটা ইন্ডিয়ান কোম্পানি যদি পণ্য বানায় সে কি বাংলাদেশের শ্রমিককে রিক্রুট করবে? বাংলাদেশের ম্যানেজমেন্ট স্টাফকে রিক্রুট করবে? ওইখানে চাকরি হবে কার? ভারতের শ্রমিকের, তো বাংলাদেশের শ্রমিকের না। তো তার মানে আমাদেরকে ভারতীয় শিল্পপতির পণ্য কিনতে হবে এবং ভারতীয় শ্রমিকের চাকরি জোগাড় করে দিতে হবে ওদের পণ্য কিনা। এটাই সে বলতেছে। সে সহ্যই করতে পারতেছে না যে বাংলাদেশের মানুষ নিজের পায়ে দাঁড়াক। বুঝে দেখেন কিরকম একটা শয়তান, কত বড় একটা গাদ্দার, কত বড় একটা ইন্ডিয়ার দালাল।
তার প্রভু ইন্ডিয়া খুব ভালো করে জানে যে আন্দোলনের বিপদ কোথায়। এই আন্দোলন দেশি কোম্পানির জন্য একটা স্পেস তৈরি করবে। দেশি শিল্পপতিরা তাদের কাঁচামাল ইন্ডিয়া থেকে আনবে না, দুইটা কারণে। প্রথমত, যে জাতীয় সামাজিক আন্দোলনের উপর ভর কইরা ব্যবসার প্রসার ঘটলো তার দেশীয় পণ্যের জন্য, সেই দেশের মানুষ যদি দেখে কখনো বিকল্প থাকা সত্ত্বেও সে ইন্ডিয়া থেকে কাঁচামাল আনে, তাহলে তার ব্যবসার রাতারাতি ধস নামবে। কারণ জনগণ জানে কিভাবে ব্যবসায় ধস নামাইতে হয়। জনগণ এখন ঐক্যবদ্ধ। আর দ্বিতীয়ত, ইন্ডিয়া তো ইম্পোর্টের জন্য, আমদানির জন্য কোনো রিলায়েবল সোর্স না, এটা খুবই ঝুঁকিপূর্ণ সোর্স। তারা তার রপ্তানি পণ্যকে উইপনাইজ করে, মানে অস্ত্র হিসেবে ব্যবহার করে। আপনি দেখেন কোভিডের টিকার সময় অগ্রিম টাকা নিয়ে টিকা দেয় নাই, তাই না? কি মহাবিপদে ফেলছিল বাংলাদেশের মানুষকে। আমাদের পুরা দেশকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে, চাল রপ্তানি বন্ধ করে, পেঁয়াজ রপ্তানি বন্ধ করছিল কেন? কারণ বাংলাদেশের মানুষেরা ইন্ডিয়ার ক্রিকেটের হারে উল্লাস করেছিল। ছোট বাচ্চারা এরকম ফাজলামি করে না। যে দেশ কথায় কথায় এক্সপোর্ট বন্ধ করে দেয়, এমনকি টিকার মতো প্রাণ রক্ষাকারী একটা জিনিসের আগাম টাকা নিয়ে আসে সেটা বন্ধ করে দেয়, তার সাথে বাণিজ্য করা তো ঝুঁকিপূর্ণ। ঝুঁকির একটা খরচা আছে না? আপনি যদি ইম্পোর্টের দামের সাথে ঝুঁকির দামটা ক্যালকুলেট করেন, ইন্ডিয়ান পণ্য সবসময় বেশি দামের হবে। এই প্রসঙ্গে বলে রাখি, যারা নতুন ব্যবসা খুঁজতেছেন তাদের জন্য এটা চমৎকার একটা বিজনেস আইডিয়া আছে, বলি। চায়না সব ধরনের মশলা উৎপাদন করে, এলাচ, দারচিনি, লবঙ্গ ইত্যাদি। ইন্ডিয়ার সমান দাম পড়বে। আপনি যদি চায়না থেকে আমদানি করে চাইনিজ মশলা বলে বিক্রি করা শুরু করেন, মার্কেট লিডার হয়ে যাবেন। শুরুতে আমারে জানাইয়েন, প্রয়োজন যদি মনে করেন পণ্যের নাম বলে কিনতে আহ্বান জানাবো, মার্কেটিং এর খরচা কমে যাবে। যাই হোক, বাংলাদেশের শ্রমিক, শিল্পপতি, সাধারণ মানুষ যখনই বুঝবে ইন্ডিয়া থেকে কোনো ধরনের ইম্পোর্ট করাটা লাভজনক না, তখন ওদের এইটাই ইন্ডিয়ারে বাংলাদেশের মার্কেট থেকে জয় বাংলা করে দিবে। তখন বুঝবে তারা তাদের চতুর্থ রপ্তানি বাজার তারা হারাইলো। বাংলাদেশের কাছে এসে করো জোরে ভিক্ষা চাইবে, বলবে ভুলে গেছে, মাপ চাই। ভারতীয় শাড়ি দেখাইতে চাইলে যখন কে তারা খেপে যাচ্ছে, তখন এই দেশে কোনো ভারতীয় পণ্য চলবে? ভবিষ্যতে চলবে না। তখন ওই ব্যবসায়ীরা ইন্ডিয়ার সরকারের উপরে চাপ প্রয়োগ করবে যে বাংলাদেশকে বাংলাদেশের মতো থাকতে দাও, বাংলাদেশে একটা নির্বাচন হইতে দাও ফ্রি ফেয়ার। আমাদের চাওয়া তো খুব বেশি না, চাওয়া খুব সিম্পল। ইন্ডিয়া হাসিনারে ক্ষমতা রাখিছে তার রাজনৈতিক এবং কূটনৈতিক সমর্থন দিয়া। এইটা প্রত্যাহার করো, বাংলাদেশে ফ্রি ফেয়ার নির্বাচন হইতে দাও, বাকিটা আমরা বুঝে নেব। আমরা তো বলছি যে ভারতের সাথে একটা মর্যাদার সম্পর্ক থাকবে। স্বাধীন একটা সার্বভৌম দেশ আর একটা দেশের সাথে যে সম্পর্ক রাখে, সেই সম্পর্ক আমাদের থাকবে, কোনো অসুবিধা নাই। কিন্তু না চাইলে আমরা আন্দোলনকে এমন একটা জায়গায় নিয়ে যাব, ইন্ডিয়ার ভাত বন্ধ হয়ে যাবে। আমরা যদি সেই পর্যন্ত আন্দোলনকে নিয়ে যেতে পারি, তাহলে ইন্ডিয়া কোনোদিন তার রপ্তানিকার অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারবে না। বাংলাদেশে তারা যে বাণিজ্যিক এবং রাজনৈতিক সুবিধা পায়, সেটা তারা আর পাবে না। বয়কট যে কাজ করতেছে, আমিলা স্পেন্সাররা স্বীকার করতেছে। দেখেন, একটা আন্দোলন 3 মাস ধরে সামাজিক মাধ্যমে ধরে রাখা অবশ্যই একটা বড় বিষয়, বা তাকে বিবেচনায় নিতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একাধিকবার নিয়ে কথা বলেছেন আওয়ামী লীগের একাধিক নেতা, কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও। তবে কিছু কিছু ক্ষেত্রে এই প্রচারণার প্রভাব পড়েছে বলে মনে হয়। বিশেষ করে ছোট ছোট দোকানে ভারতীয় শুধু নয়, আন্তর্জাতিক ব্র্যান্ডের কোমল পানীয়র বদলে বাংলাদেশি কোম্পানির কোমল পানীয় বেশি বিক্রি হয়েছে। এটাই হইতেছে পাওয়ার অফ পাওয়ারলেস। আমাদের বয়কট আন্দোলন হচ্ছে সেই ক্ষমতা দেখা, ক্ষমতাহীনদের সেই ক্ষমতাটা দেখানো। হাসিনা সরকার তো আমাদের আন্দোলনে সাহায্য করবে না, তাই না? সে তো ইন্ডিয়ার দয়া ক্ষমতা আছে, সে সর্বতভাবে চেষ্টা করবে আমাদের আন্দোলন যেন বন্ধ করে দিতে পারে, স্তব্ধ করে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। তাই আমরা আমাদের নিজেদের ভাগ্যের চাবি নিজের হাতে নিছি। এই লড়াইয়ে দৃশ্যমান বিজয় আসতে সময় লাগবে, কিন্তু আমরা বিজয় অর্জন করব ইনশাল্লাহ, যদি আমরা একসাথে অল্প অল্প করে অগ্রগতি করি প্রত্যেক দিন। দেখেন, লন্ডনে ভারতীয় দূতাবাসের সামনে বিক্ষোভ হবে 22 তারিখে। আমাকে আয়োজকরা জানাইছেন ওনারা সহস্রাধিক বাংলাদেশিদেরকে জমায়েত করবেন সেই দিন। আলহামদুলিল্লাহ, আমরা গত 15 বছর এই কাজটা করতে পারছি। বিদেশের মাটিতে ভারতের দূতাবাসের সামনে এইভাবে বিক্ষোভ জানাইতে পারছি। কেন বিক্ষোভ জানাইতেছি সারা দুনিয়ার মানুষ জানবে না? ইন্ডিয়া যেভাবেই হোক এই আন্দোলনকে লক্ষ্যচ্যুত করার চেষ্টা করবে। এই আন্দোলনের পিছনে লাগাইছে বাংলাদেশের এক শ্রেণীর ইসলামপন্থীকে, এক শ্রেণীর বেকুবকে, আর এক শ্রেণীর সুশীলকে। এই হইতেছে সেই সুশীলের একটা অংশ। ভারতের পণ্য বয়কট আন্দোলনে তাদের পুচ্ছে আগুন লাগার কোনো কারণ নাই। আপনারাই বলেন, যে আগুন ইন্ডিয়ানদের পুচ্ছে লাগে, হাসিনার পুচ্ছে লাগে, সে একই আগুন কিভাবে এদের পুচ্ছে লাগে, যে নিজেকে হাসিনা বিরোধী বলে দাবি করে, যে নিজেকে ইন্ডিয়া বিরোধী বলে দাবি করে। এই আন্দোলন
হাসিনারে সুবিধা করে দিলে হাসিনা এই আন্দোলন নিয়ে মুখ খোলে কেন? এই হাসিনা আন্দোলনের গালিগালাজ করে কেন? ইন্ডিয়ান মিডিয়া চিল্লায় কেন? গালিগালাজ করে কেন? আর আমার পেজে এসে ইন্ডিয়ারা ম্যাথাকার করে কেন? এরা আদতে ইন্ডিয়ার স্ট্র্যাটেজিক অ্যাসেট। তোদের যদি আরো ভালো আইডিয়া থাকে হাসিনারে হটানো, তাহলে সেটা তোরা কর। তোরা কেউ বাধা দেয় না? বাধা দিছে? আমি বলছিলাম না 5D ক্যাম্পেইন, যা দিয়া এই আন্দোলনকে ধ্বংস করার চেষ্টা করবে ইন্ডিয়া। এরা হইতেছে সেই 5Dর একটা পার্ট। এরা আসছে এটা বুঝাইতে যে আন্দোলন আসলে বাংলাদেশের মানুষের ক্ষতি করবে। কোন কারণে? কারণ ইন্ডিয়া যেই ভ্যালু চেইনে ঢুকে গেছে সেইটার সুবিধা আমরা নিতে পারবো না। আমাদের ক্রেতারা বেশি দামে খারাপ পণ্য কিনবে। কি যুক্তি রে বাবা! আসেন আমরা একটু দেখি না, আমরা সবচেয়ে বেশি পণ্য বয়কট করছি কোনটা? প্যারাসুট তেল, তাই না? পত্রিকা তো আসছে, আল জাজিরায় প্যারাসুট তেলের কথাই বলছে তো, যে প্যারাসুট তেল তো লিখছে না। আসেন দেখি, দারাজ থেকে দেখি 100 মিলিলিটার প্যারাসুট তেলের দাম কত? 90 টাকা, তাই না? 100 ml এর জুই নাই, কিন্তু 200 ml এর আছে, দাম কত? 148 টাকা। কোনটা সাশ্রয়ী? জুই তো সাশ্রয়ী, তাই না? অনেকে কইতে পারেন যে বড় প্যাক এটা তো সাশ্রয়ী হবে, ছোট প্যাকের একটু দাম বেশি হয়। তাহলে আসেন প্যারাসুটের 500 ml এর দাম দেখি, 370 টাকা, তাই তো? তাহলে 370 কে 500 দিয়ে ভাগ করে 200 দিয়ে গুণ করলে কত হয়? 200 ml এর দাম 148 টাকা, তাই না? তার মানে ভারতীয় পণ্য আমাদের দেশি পণ্যের চাইতে কোনোভাবেই দামে কম না। কে ঠকছে? ভারতীয় পণ্য কিনা বাংলাদেশের মানুষ ঠকছে। আর বাংলাদেশের কোম্পানিগুলো মার খাইছে, কারণ ওই প্যারাসুট তেল যেখানে তৈরি হয়েছে সেখানে বাংলাদেশিরা কাজ করে না। আর জুই যেখানে তৈরি হয় ওইখানে বাংলাদেশিরা চাকরি করে। এই ভার্জিন কিন্তু এখানে থামে নাই। সে বলতেছে ভারতীয় পণ্য বয়কট নাকি বিএনপির একটা রাজনৈতিক কর্মসূচি। নির্বাচনের পরে নাকি বিএনপি উল্লেখযোগ্য কোনো কিছু করে নাই, এবং বয়কট তাদেরকে সুযোগ করে দিছে জনগণকে তাদের পাশে আনার। এই আন্দোলন কি বিএনপির? এটা তো জনগণের আন্দোলন। তারেক তো এই আন্দোলন নিয়ে সবচাইতে মাঠের পরিচিত মুখ, তাই না? সে কি বিএনপি করে? তারেকের সহযোদ্ধা ফারুক, ও কি বিএনপি করে? দুইজনই তো আমাদের মাঠের জেনারেল, তাই না? বিএনপি তো দলগতভাবে এখন এটা এন্ডোর্স করে নাই। ভারতের কিছু কিছু মহল ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত ছড়াইছে যে এটা বিএনপির আন্দোলন, যা সম্পূর্ণভাবে ভুল এবং উদ্দেশ্য প্রণোদিত। এটা প্রথম থেকে ইন্ডিয়ানরা বলে আসতেছে। এটা নিয়ে ডেইলি স্টার একটা ফ্যাক্ট চেক করেছে, আর ওদের কথাই প্রতিধ্বনিত করিচ্ছে, ইন্ডিয়ানদের কথাই। বিএনপি নেতা কর্মীদের যে বিশাল ত্যাগ, সে এইভাবে উপেক্ষা করছে। মারা গেছে কয়জন? গুলি খাইয়া, কোপ খাইয়া, গত 2023 সালের জুন মাস থেকে ক্রস ফায়ারে মারা যাওয়া, গুম হওয়া, বাসায় ফিরতে না পারা, বনে বাজারে ঘুমায় থাকা, লুকায় থাকা, বাসা বাড়ি লুট করে নিয়ে গেছে বিএনপি নেতাদের কর্মীদের, জেলে ঢুকাই দিছে কত লক্ষ লক্ষ কর্মীকে। আমি প্রত্যেকদিন মেসেজ পাই, জানেন, যে ভাই আমি ফ্রান্সে আসছি, বিএনপি করতাম, থাকতে পারি নাই বাংলাদেশে। প্রত্যেক দিন আমার সাহায্য করতে পারবেন? আমি কারে সাহায্য করি বলেন? তাদের গল্প শুনি, নিদারুণ যন্ত্রণার গল্প। জিয়াউর রহমানের পরিবারের ত্যাগের কথা বলেন, কর্মী তো আছেই, জিয়াউর রহমানের পরিবারের ত্যাগের কথা বলেন। ছিন্ন ভিন্ন হয়ে গেছে না তার পরিবারটা? তারেক রহমান কেমনে সুস্থ থাকে? ভাই মারা গেছে, দেখতে পারে নাই। মায়ের অসুস্থতা দেখতে যাইতে পারতেছে না। জিয়ার পরিবার তো ছাইরা যায় নাই বাংলাদেশের লোককে। ওই দল রে বলে কিছু করতে পারে নাই, আর কি চায়? একটা দলের সাধারণ সম্পাদক আজকে না 7 বছর আগে কি বলছিল কানতে কানতে বিএনপি নেতা কর্মীদের ত্যাগ নিয়ে? শুনেন। হকার ছেলেপেলের, ইয়াং ছেলেপেলের সংস্থা আসে, এসে দিতে গিয়েই দেখে স্যার আমি তো বিএনপি করতাম লক্ষ্মীপুরে, এত মামলা পালিয়ে চলে এসছি, এখন এখানে হকারি করছি, রিক্সা চালায় আমাদের ছেলেরা। এই ভয়াবহ পরিস্থিতি আমরা আছি। গুম করে দেয়, খুঁজে পাওয়া যায় না। বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে স্ত্রী বললো আপনাদের সামনেই। আমি দুঃখিত, দেখতে দেখতে আমি খুব আবেগপ্রবণ হয়ে গেছি। বলে যে বাবার সঙ্গে ঈদ করতে চাই। সেই দেশ এখন, এর জন্য যুদ্ধ করেছিলাম। নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। এই ত্যাগ মিথ্যা, কি ভয়ানক আস্পর্ধা! এই দলের বিরুদ্ধে বিষ উগরায় দেয়। ও জীবনে রাজনীতি করছে? করে নাই। আমি করছি, কমিউনিস্ট রাজনীতি করছি, আমার বাপ করছে, আমার 14 গোষ্ঠী করেছে, আমার কাকা জ্যাঠারা করছে। হুলিয়া মাথায় নিয়ে তারা সারা জীবন কাটাইছে। আমার জ্যাঠা 25 বছর জেলে ছিল। আমার আরেক জ্যাঠা খাপড়া ওয়ার্ডের গুলি খাওয়া কমিউনিস্ট বিপ্লবী সত্য ভট্টাচার্য। আর এই মাল আমারে বলে সরকারের গোয়েন্দা এজেন্ট। কি পরিমাণে হিন্দু বিদ্বেষী দেখেন। পাকিস্তানি শাসক যে জিঘাংসা নিয়ে আমার পরিবারের উপরে ঝাঁপায় পড়ছিল, সে একই জিঘাংসা আমি তার চোখে মুখে দেখি।
আমি বলতেছি বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ করছে, বিএনপির নেতাকর্মীরা যে বিপ্লবীপনা দেখাইছে, এই ভারতীয় উপমহাদেশে তার দ্বিতীয় কোনো এক্সাম্পল নাই, তার দ্বিতীয় কোনো উদাহরণ নাই। এত ত্যাগ, এত কষ্ট, এত যন্ত্রণা, এত রক্ত কোন রাজনৈতিক দলের নেতাকর্মীরা দেয় নাই এই ভারতীয় উপমহাদেশে এই পর্যন্ত। সে পুরা ত্যাগ বিএনপি কর্মীদের, সেটার উধাও করে দিছে, সেটার তুচ্ছতাচ্ছিল্য করছে। ওকা, কাউয়া বা হাসান মাহমুদ যে ভাষায় কথা বলে সেই ভাষায় কথা বলছে বিএনপি নেতাকর্মীদের নিয়া। বিএনপি নেতাকর্মীদের যে অসাধারণ ত্যাগ, সেটাকে অস্বীকার করার মানেই হচ্ছে কাটালানি এবং তার মাস্টার মোদির ভারতের পদলেহন করা। সে বিএনপির কথা কেন বলছে জানেন? যেন বিএনপিকে চিহ্নিত কইরা এই আন্দোলনের নেতা হিসেবে হাসিনা ক্র্যাকডাউন করতে পারে আর এই আন্দোলনকে স্তব্ধ কইরা দেওয়া যায় ভয় দেখায়া। কারণ এখন তো কাউরে ধরতে পারতেছে না। আমরা তো বলি আমাদের নেতা আবরার, তারা তো আর ধরতে পারবে না। তাই বিএনপিকে দেখা যায় যে দেখো বিএনপি আন্দোলন করতেছে, বিএনপি নেতাকর্মীদের ধরবে, ধরে মারবে, পিটাবে, গুলি করবে, ক্রসফায়ার করবে, গুম করবে, তারপরে আন্দোলন যেন থেমে যায় ভয় পেয়ে। আমরা যখন ভারতীয় পণ্য বয়কটের ডাক দিই তখন সে ছুরি হাতে ঝাঁপায় পড়ছিল এই আন্দোলনের বিরুদ্ধে। সে আমাদের আন্দোলনের বিরুদ্ধে প্রথম কাতারের দুশ্মন। আমারে গালাগালি করছিল রয়ের এজেন্ট বইলা, এবং যার বিরুদ্ধে অনেকেই কলম ধরছিলেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এরপর বেশ কিছুদিন নীরব ছিল, ফেসবুক বন্ধ কইরা ভাগছিল, ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভেট কইরা শীত নিদ্রা দিছিল। এত বড় বিপ্লবী তো দেশের মানুষ যখন দিশাহারা কই লুকাইছিল, সে শেখ মুজিবের মতো পলাইছিল, এখন আইসা তাজউদ্দিনের বলতেছে আমি এখন প্রধানমন্ত্রী হব। এখন যখন আমাদের আন্দোলন অপ্রতিরোধ হয়ে উঠছে তখন সে পয়েন্ট নিতে আসছে। কিন্তু পয়েন্ট নিতে আসছে এই আন্দোলনের বিরুদ্ধে চরম দেশদ্রোহীমূলক বক্তব্য দিয়া, নিজেরা জ্ঞানী প্রমাণ করার চেষ্টা কইরা তার ভারতীয় মনিবরা আবার তারে মাঠে নামাইছে। বিজেপি সমর্থক, ভারতীয় হিন্দুত্ববাদী, আওয়ামী লীগ করা লোক আমাদের এই আন্দোলনের বিরুদ্ধে কথা বলতেই পারে, কারণ আমরা তাদের ফ্যাসিস্ট সরকারের নীতি কর্মকাণ্ডের বিরুদ্ধে সমবেতভাবে দাঁড়ায় গেছি। কিন্তু বাংলাদেশি পরিচয়ধারী হাসিনা বিরোধীর নাম ধইরা, ভং ধইরা কেউ যদি এই সমস্ত ভারতীয়দের চাইতেও 10 কদম আগাইয়া তাদের চাইতেও তীব্র ভাষায় আমাদের এই আন্দোলনকে বিপর্যস্ত করতে চায়, তাহলে তাদেরকে কি করা উচিত তার ভার আপনাদের কাছেই দিলাম। আমাদের বয়কট আন্দোলনের লক্ষ্য কি, এটা নিয়ে বারে বারে বলতে হবে, আমি আবারও একটু বলি। এই বয়কট আন্দোলনের লক্ষ্য শুধু ভারতের অর্থনৈতিক ক্ষতি করা না, এটা আমাদের ছোট লক্ষ্য। আমাদের আরো বড় লক্ষ্য আছে। আমরা আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই, যেন আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা আর জাতীয় মর্যাদা রক্ষা করতে পারি। এটাই আমাদের আসল লক্ষ্য। আর বয়কট সেই লক্ষ্যে পৌঁছানোর রাস্তা বা অস্ত্র। আমাদের জনগণের হাতে রাজনৈতিক এজেন্সি ফেরায় দেওয়া মানে আমরা আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ যেন নিজেরাই নির্ধারণ করতে পারি, নিজের হাতে নিতে পারি। আমরা তো এতদিন তাকাইছিলাম আমেরিকা এসে স্যাংশন দিবে, তারপরে হাসিনা পালাবে। এটা আমেরিকার হাতে আমাদের এজেন্সি বন্ধক দিছিলাম। আমাদের রাজনৈতিক ভবিষ্যৎ আমরা নিজের হাতে নিছি। আমাদের জনগণ যেন আত্মবিশ্বাসী হইয়া ওঠে, মানুষ দেখতেছে এটা পারা সম্ভব, ব্যাপকভাবে মানুষ যুক্ত হইতেছে প্রত্যেক দিন। আরেকটা বিষয় আরেকটু বিস্তারিত আলাপ করে আগে উল্লেখ করছে, কিন্তু আরেকটু বিস্তারিত আলাপ না করলে এটা বুঝতে একটু সমস্যা হইতে পারে, এটা মনে রাখা দরকার, এটা আমাদের জন্য খুবই জরুরি। ভারতের সঙ্গে যে বাংলাদেশের বাণিজ্য, বিশেষ করে বাংলাদেশের ভারতীয় রপ্তানি, এটা কিন্তু সাধারণ আন্তর্জাতিক বাণিজ্যের পর্যায়ে পড়ে না। তার কারণ ভারত প্রায়ই বাংলাদেশে তার পণ্য রপ্তানিকে বিদেশ নীতি এবং ভূ রাজনৈতিক নীতির অস্ত্র হিসাবে প্রয়োগ করে। এর একটা বড় উদাহরণ হইল মাঝে মাঝে বাংলাদেশে বিভিন্ন ভারতীয় পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা, যেমন টিকার ক্ষেত্রে দিছিল। যে কোনো একটা দেশের অর্থনৈতিক নীতি প্রণয়নকারীরা অর্থনীতির চাকা যাতে মসৃণভাবে ঘুরতে থাকে তার উপরে জোর দেন। এই জন্য তারা সব ধরনের ঝুঁকি, অনিশ্চয়তা, এইগুলোর শক বা ধাক্কা থেকে অর্থনীতিকে রক্ষা করার চেষ্টা করেন। ভারত যেভাবে মাঝে মধ্যে বাংলাদেশের রপ্তানিতে ধাক্কা দেয়, তাতে বাংলাদেশের জন্য অনিশ্চয়তা এবং ঝুঁকির সৃষ্টি হয়। এর ফলে অর্থনীতির উপরে শক বা ধাক্কা, রপ্তানি নিষেধাজ্ঞা দেওয়ার বদলে ভারত আমাদের কাছ থেকে হাতায় নেয় বড় বড় কনসেশন, বড় বড় সুবিধা। বাংলাদেশের উপর ক্রমাগত হয়ে চাপাই দিতে থাকে তাদের নীতি এবং কর্মকাণ্ড। অর্থাৎ বাংলাদেশে তাদের রপ্তানি বাণিজ্য হইতেছে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহৃত একটা প্রধান অস্ত্র। আর আমাদের শাসন ক্ষমতায় ভারতের কৃপায় অধিষ্ঠিত অবিরাম পদলেহী অবৈধ কাঁঠালরানির সরকার ভারতের এই বাংলাদেশ বিরোধী সকল কর্মকাণ্ড বিনা প্রশ্নে অবনত মস্তকে মেনে নেয়, কেবলমাত্র ক্ষমতায় থাইকা চুরি ডাকাতির মতো হীন কাজ করার অভিপ্রায়। আমরা ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের ডাক দেওয়ার সময় ভারতের এই ক্ষতিকারক বাণিজ্য নীতির কথা বিবেচনায় রাখছি। আমরা মনে করি ভারতীয় পণ্যের উপরে আমাদের নির্ভরশীলতা ব্যাপকভাবে হ্রাস করতে হবে।
এবং আমাদের আমদানি বাণিজ্য ডাইভার্সিফাই করতে হবে, মানে নানা জায়গা থেকে আনতে হবে পণ্য, যাতে করে আমরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের প্রয়োজনীয় পণ্য আমদানি কইরা আমাদের অর্থনীতির চাকা মসৃণভাবে সামনে আগায় যাওয়া নিশ্চিত করতে পারি। আর এই বিজ্ঞরা, এই ভালসোনারা, দেশের শত্রুরা, গণশত্রুরা আমাদের দেশের আভ্যন্তরীণ বাজারে আমাদের উদ্যোক্তা শ্রমিকদের তৈরি পণ্যের বিস্তারের বিরুদ্ধে দাঁড়ায়। তারা আমাদের দেশের জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি এবং বিস্তার চায় না। তারা আমাদের উদ্যোক্তাদের বিনিয়োগ বন্ধ করে দিতে চায়। তারা আমাদের শ্রমশক্তির কর্মসংস্থান বন্ধ করে দিতে চায় বাংলাদেশি শিল্পে। তারা চায় আমরা ভারতীয় পণ্যের উপরে চিরকাল নির্ভর করি। তারা এটাও চায় ভারত তার পণ্য সরবরাহ বিভিন্ন সময় বন্ধ করে দিয়া বাংলাদেশের উপরে কূটনৈতিক এবং রাজনৈতিক চাপ দিতে যেন পারে এবং বাংলাদেশের অভ্যন্তরের রাজনীতিতে তাদের আধিপত্য এবং কর্মকাণ্ড চালায় যেতে পারে। আমাদের এই লড়াই যতই অগ্রসর হবে, আমরা একটা ব্যাপক ঐক্য গড়ে তুলব আমাদের শিল্পপতি, জনগণ, আমাদের শ্রমিক সবাইকে নিয়ে। আমাদের শিল্পপতিদের জনগণের আস্থা অর্জন করতে হবে। ভালো মানের পণ্য সুলভে বাজারে দিতে হবে। কর্মী, শ্রমিক আর পরিবেশের হেফাজত করতে হবে। কর্মীদের সাথে মর্যাদার সাথে আচরণ করতে হবে। আপনারা গার্মেন্টসে মার্চের পুরা বেতন দেন নাই, আপনাদের এই স্বভাব গেল না, তাই না? ইন্ডিয়ান কর্মী যাদের যাদের ফ্যাক্টরিতে আছে এদের খেদান, ওইখানে দেশীয় তরুণদের নিয়োগ দেন। দেখেন, আমরা কিন্তু একটা তালিকা তৈরি করার কাছে হাত দিছি, আমরা শুরুও করে দিছি কাজ। কোথায় কোথায় ইন্ডিয়ানরা কাজ করে এটা কিন্তু আমরা তালিকা করে রাখতেছি। ফাইসা যাবেন কিন্তু ভাই, আমি বাংলাদেশে কাজ করে আসছি, কেমনে আপনাদের ধরতে হবে আমার খুব ভালো জানা আছে। ভালো হইয়া যান। বাংলাদেশে যেদিন নতুন করে স্বাধীন হবে সেদিন যারা ইন্ডিয়ান রিক্রুট করিয়া ব্যবসা চালাইছেন ওই দিন পর্যন্ত আপনাদের কারখানা জাতীয়করণ করে নেওয়া হবে। কোনো মাপ নাই, 1 পয়সা ক্ষতিপূরণ পাইবেন না। আর সকল সম্ভাব্য জাউরাদের সাবধান করে দিই, আরো আছে লাইনে এই একই গ্রুপের লোক। আপনাদের সাবধান করে বলতে চাই, ভারতীয় পণ্য বয়কটের বিরুদ্ধে কথা বললে হাসিনার লোকরা হয়তো আমরা ছাইড়া দিব, কারণ ওদের পুচ্ছে আগুন লাগলে তো আমরা বুঝবো যে আমাদের বয়কটে কাজ হইতেছে। কিন্তু সরকার বিরোধী ভঙ্গ ধইরা আন্দোলনকে ডিফ্লেক্ট করার কাজ করলে এমন ধোলাই দিব না, জিন্দেগির মতো সোজা হয়ে যাবেন, রুলারের মতো সোজা হয়ে যাবেন। সরি কারণ টাইম পাবেন না, মাইন্ড ইট। এটা আমাদের জীবন বাঁচানোর লড়াই, এটা আমাদের দেশকে রক্ষার লড়াই। কাউরে ছাড় দেবো না, ফাইজলামি করতে আসলে কাউরে ছাড় দেবো না, ডেংরি ভেঙে হাতে ধরাই দেবো একেবারে।